আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে আমি তোমাদের সাথে আছি। কে এম মাজদুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। আজকে তোমাদের একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রে অষ্টম অধ্যায় থেকে আমরা দৃশ্যমান অদৃশ্যমান সম্পদ সময়ের হিসাব রক্ষণ এ বিষয়ে আমি গত ক্লাসে থিওরিটিক্যাল বিষয়গুলো আলোচনা করিয়েছিলাম। আমরা শিখেছিলাম স্থায়ী সম্পদের মূল্যায়ন কিভাবে করে, অবচয়ের কারণ ব্যাখ্যা করেছিলাম, অবচয় ধার্যের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা আজকে শিখব বিভিন্ন ধরনের অবচয় ধার্যের পদ্ধতি, তাদের প্রয়োগ, কিভাবে বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা সম্পদের অবচয় ধার্য করতে পারি। আমরা সম্পদের হিসাব, অবচয় হিসাব, পুঞ্জীবিত হিসাবগুলো সংরক্ষণ করা, স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নিরূপণ করা এবং সেই সম্পত্তির জাবেদা দাখিলা এবং অন্যান্য বিষয়গুলো আমরা জানব। প্রথমে আমাদের আছে সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা। সরল রৈখিক পদ্ধতিকে আমরা স্থির কিস্তি পদ্ধতি বলে থাকি। এই পদ্ধতিতে প্রতি বছর যদি সম্পত্তিটি বছরের শুরু থেকে ব্যবসা প্রতিষ্ঠানে থাকে এবং শেষ পর্যন্ত, তাহলে প্রতি বছর অবচয়ের পরিমাণ একই হয়ে থাকে। এ কারণে এটাকে স্থির কিস্তি বলে। সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্যের জন্য আমার প্রথমে যে কাজটা করতে হয়, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, অবচয়যোগ্য মূল্য বের করা হয়। অবচয়যোগ্য মূল্য বের করার জন্য আমরা প্রথমে দেখি আমার সেই সম্পত্তির ঐতিহাসিক মূল্য অথবা অর্জন মূল্য বা ক্রয় মূল্য, যে নামেই বলি না কেন। সেখান থেকে আমরা বাদ দিব ভগ্নাবশেষ মূল্যটা, তখন আমাদের অবচয়যোগ্য মূল্য বের হবে। শিক্ষার্থীরা, আমাদের এই সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্যের সময় শুধু আমরা সময়কে বিবেচনা করি এবং এই সম্পদের কতটুকু আমরা ব্যবহার করলাম সেটুকু বিবেচনা করা হয় না, অর্থাৎ সময়ের উপর ভিত্তি করে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। এবং এখানে গুরুত্বপূর্ণ বিষয় যে সম্পত্তির অর্জন মূল্য, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে, আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। তো সরলরৈখিক পদ্ধতিতে আমরা অবচয়ের জন্য অবচয়যোগ্য মূল্য বের করব। অবচয়যোগ্য মূল্যটা কি, ভগ্নাবশেষ মূল্যটা কি, একটু আলোচনা করি। আমি গত ক্লাসে তোমাদের এক্সাম্পল দিয়েছিলাম একটা ফ্যানের কথা, যে 5,000 টাকা দিয়ে একটা ফ্যান ক্রয় করি, সেটা ধারণা করে নেই 5 বছর কার্যক্রম থাকবে। এই 5 বছর পরে এটি আমরা বিক্রি করে দিতে পারবো, তখন এটি আর কাজ করবে না, ব্যবহার অনুপযোগী হয়ে যাবে, আমরা বিক্রি করে দিতে পারবো। এই কি বিক্রি করে দিলাম, এখান থেকে প্রাপ্ত অর্থকে আমরা বলবো ভগ্নাবশেষ মূল্য, উদ্ধারযোগ্য মূল্য অথবা স্ক্র্যাপ ভ্যালু, যেটাই বলি না কেন। এই মূল্যটা আমরা সম্পত্তির অর্জন মূল্য বা ক্রয় মূল্য থেকে বাদ দিব, কারণ অবচয়যোগ্য মূল্য বের করতে। এখানে অবচয়যোগ্য মূল্যটা হচ্ছে আমার যে সম্পত্তির যে কয় বছর কার্যক্রম থাকবে, ওই কয় বছরের মোট অবচয়। অর্থাৎ আমি 5 বছর যদি সম্পত্তিটা ইউজ করতে পারি, আমার সম্পত্তিটা যদি আমি 5,000 টাকা দিয়ে কিনি এবং 5 বছর শেষে যদি 500 টাকা বিক্রি করি, তাহলে আমার 5 বছরে 5,000 মাইনাস 500, তো 4,500 টাকা মোট। এই 4,500 টাকা আমার এই 5 বছরে ক্ষয় হয়ে যাবে এবং এই 4,500 টাকাকে আমি 5 বছরের মধ্যে ভাগ করে দিব অবচয় ব্যয় হিসেবে। এবং সরলরৈখিক পদ্ধতিতে এই 4,500 টাকাকে আমি যদি
আয়ুষ্কাল 5 দিয়ে ভাগ করি, তাহলে প্রতি বছর আমার অবচয়ের পরিমাণ আসবে 900 টাকা, যা আমার বার্ষিক অবচয়ের পরিমাণ। এই বার্ষিক অবচয়টা আমরা আয় ব্যয় হিসেবে আয় বিবরণীতে আমার ব্যয়ের দিকে দেখাবো পরিচালন ব্যয় হিসেবে। তো শিক্ষার্থীরা, আমরা সরলরৈখিক পদ্ধতিতে তোমাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য একটা এক্সাম্পলের সহায়তা নিতে পারি। এখানে আমি একটা এক্সাম্পল তোমাদেরকে দিয়েছি, সেটা হচ্ছে আকিস ফুড লিমিটেড 2012 সালের অবচয় গণনা করে দেখানো হলো এখানে। ধরে নেই আমি সম্পত্তিটি কিনেছিলাম 1,30,000 টাকায়, এবং সম্পত্তিটি যখন ব্যবহার অনুপযোগী হয়ে যাবে তখন তা আমি 10,000 টাকা বিক্রি করতে পারবো, অর্থাৎ 10,000 টাকা এখানে আমার ভগ্নাবশেষ মূল্য। এবং ধরে নেই সম্পত্তিটির আনুমানিক আয়ুষ্কাল 5 বছর। তাহলে আমাকে যদি বলা হয় যে বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করো, সেক্ষেত্রে আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমি সম্পত্তিটির অবচয়যোগ্য মূল্য বের করব। অবচয়যোগ্য মূল্য এখানে কি হবে? সম্পত্তিটির ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। অর্থাৎ 1,30,000 টাকা থেকে আমি ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা বাদ দিয়ে তখন আমার 1,20,000 টাকা হবে আমার অবচয়যোগ্য মূল্য। এই অবচয়যোগ্য মূল্যকে আমি বলেছিলাম যে আয়ুষ্কাল, আনুমানিক আয়ুষ্কাল দিয়ে আমি যদি ভাগ করি, অর্থাৎ 5 বছর দিয়ে ভাগ করলে আমার 24,000 টাকা হবে বার্ষিক অবচয়ের পরিমাণ। আমরা আয়ুষ্কাল ছাড়াও যদি আমাদের অবচয়ের হার দেয়া থাকে, সেখান থেকে আমরা বার্ষিক অবচয় নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে বার্ষিক অবচয়ের পরিমাণ হবে অবচয়যোগ্য মূল্য, এবং আমার যে অবচয়ের হার দেয়া আছে সেটাকে গুণ করলে আমি পার্সেন্টেজ করে বার্ষিক অবচয়ের পরিমাণ বের করব। শিক্ষার্থীরা, তোমরা পরীক্ষায় মাঝে মাঝে দেখবে যে অবচয়ের হার নির্ণয় করতে বলবে সরলরৈখিক পদ্ধতিতে। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হার নির্ধারণ করা। এই সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হার নির্ধারণ করতে পারি আমরা আনুমানিক আয়ুষ্কাল দিয়ে। আনুমানিক আয়ুষ্কাল দিয়ে আমরা কি করতে পারি? অবচয়ের হার নির্ধারণ করতে পারি। সেক্ষেত্রে 100 কে আমরা আনুমানিক আয়ুষ্কাল দিয়ে আমরা ভাগ করব। যদি ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব আমাদের অবচয়ের হার। এক্সাম্পলে আমরা 100 কে আনুমানিক আয়ুষ্কাল 5 দিয়ে ভাগ করলে আমার অবচয়ের হারের পরিমাণ হার আসছে 20%। এরপরে আমাদেরকে বলা হবে যে অবচয় গণনা করো, অবচয় গণনার তালিকা হিসেবে দেখাও। তো আমি আমার এই এক্সাম্পলটা থেকে একটা অবচয়ের তালিকা প্রস্তুত করব। অবচয় গণনা সংক্রান্ত এই কাজগুলো আমরা তালিকার সাহায্যে দেখাবো। এখানে আমি বলেছিলাম যে সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়ের পরিমাণ প্রতি বছরই একই হয়ে থাকবে। এখানে আমাদের দেখা যাচ্ছে যে আমি 2012 সালে সম্পত্তিটি ক্রয় করি, সেটা 5 বছর যাবে, অর্থাৎ 12, 13, 14, 15, 16, 5 বছর। আমরা অবচয়ের গণনার জন্য আমার অবচয়যোগ্য মূল্য কত সেটা আগে বের করেছিলাম 1,20,000 টাকা। আমরা অবচয়ের হার বের করলাম 20%। তাহলে আমি অবচয়যোগ্য মূল্যের উপর 20% করলে আমার বার্ষিক অবচয়ের পরিমাণ হবে 24,000 টাকা। প্রতি বছর একই হবে, যেহেতু এটি সরলরৈখিক পদ্ধতি। এরপরে আমরা বছর শেষে পুঞ্জীবিত অবচয় এবং পুস্তক মূল্য নির্ণয় করব। প্রথম কাজটা হবে আমার পুঞ্জীবিত অবচয়। যেহেতু এই সম্পত্তিটি এবছরই কেনা হয়েছে এবং এর আগে এই সম্পত্তির কোনো অবচয় ছিল না, সেহেতু এবছরের অবচয়ের পরিমাণটাই হবে পুঞ্জীবিত অবচয়। এখন আমরা পুস্তক মূল্য যদি বের করতে চাই, তাহলে আমাদের কাজ হবে যে আমার সম্পত্তিটির ক্রয় মূল্য কত ছিল, সম্পত্তির ক্রয় মূল্য থেকে আমি পুঞ্জীবিত অবচয়টি বাদ দিব। তাহলে আমার সম্পত্তির ক্রয় মূল্য কিন্তু 1,30,000 টাকা ছিল। সম্পত্তির ক্রয় মূল্য ছিল আমার 1,30,000 থেকে আমি 24,000 পুঞ্জীবিত অবচয় বাদ দিলে আমার 1,06,000 টাকা থাকবে পুস্তক মূল্য। ঠিক একইভাবে 2013 সালে অবচয়ের পরিমাণ 24,000 টাকা। আমাদের পুঞ্জীবিত অবচয় নির্ণয়ের পালা। পুঞ্জীবিত অবচয় নির্ণয় করব আমরা 2013 সালের ঠিক আগে, অর্থাৎ 12 সালের শেষে যে পুঞ্জীবিত অবচয় ছিল তার সাথে এবছরের অবচয়ের পরিমাণটা আমরা যোগ করে দিব। 24,000-এর সাথে 24,000 যোগ করলে আমার 48,000 টাকা হয়। আমার পুস্তক মূল্য বের করব কিভাবে? আমি দেখব 2012 সাল শেষে আমার পুস্তক মূল্য কত ছিল, সেখান থেকে আমি এবছরের অবচয়ের পরিমাণটা আমি বাদ দিয়ে দিব।
2012 সাল শেষে আমার পুস্তক মূল্য 1,06,000 টাকা ছিল। সেখান থেকে আমি এবছরের অবচয় 24,000 টাকা বাদ দিলে আমার 82,000 টাকা থাকবে পুস্তক মূল্য। যথারীতি 2014 সালে বার্ষিক অবচয় 24,000 টাকা। 2014 সাল শেষে আমার পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ আমি বের করতে আমি 2013 সালের আমার পুঞ্জীভূত অবচয় 48,000 টাকার সাথে এবছরের অবচয়ের পরিমাণটা যোগ করব। যোগ করলে আমার 72,000 টাকা হবে 2014 সালের শেষে পুঞ্জীভূত অবচয়। এরপরে আসি পুস্তক মূল্য নির্ণয়। পুস্তক মূল্য নির্ণয়ে আমরা যেটা করব, ঠিক আগের বছর অর্থাৎ 2013 সালে আমার সম্পত্তিটির পুস্তক মূল্য কত ছিল? 82,000 টাকা। সেখান থেকে এবছরের অবচয়টা বাদ দিলে 58,000 টাকা পাবো আমরা 2014 সাল শেষে পুস্তক মূল্য। যথারীতি 15 সালে আমাদের অবচয়ের পরিমাণ 24,000 টাকা, পুঞ্জীভূত অবচয় হবে 2014 সালের শেষে 72,000 টাকা পুঞ্জীভূত অবচয় প্লাস 2015 সালের অবচয়ের পরিমাণ 24,000 টাকা যোগ করলে 96,000 টাকা হবে। এবং পুস্তক মূল্য আমরা বের করার জন্য আমরা 14 সাল শেষে পুস্তক মূল্য 58,000 থেকে এবছরের অবচয় 24,000 টাকা বাদ দিব। তাহলে আমার 58 থেকে 24,000 টাকা বাদ দিলে আমার থাকবে 34,000 টাকা পুস্তক মূল্য। 2016 সালেও আমার বার্ষিক অবচয় 24,000 টাকা। এরপরে আমরা পুঞ্জীভূত অবচয় দেখব কত। পুঞ্জীভূত অবচয় নির্ণয়ের জন্য আমরা 15 সালের পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ 96,000 টাকার সাথে আমি 2016 সালের অবচয়ের পরিমাণটা যোগ করব 24,000, যোগ করলে আমি পাবো 1,20,000 টাকা পুঞ্জীভূত অবচয়। এবং 2016 সাল শেষে আমি যদি পুস্তক মূল্য নির্ণয় করতে চাই তাহলে 2015 সাল শেষে যে আমার পুস্তক মূল্য ছিল তার সাথে তার থেকে মাইনাস করবো আমি 16 সালের অবচয়ের পরিমাণ 24,000 টাকা। 34,000 টাকা থেকে 24,000 টাকা বাদ দিলে 10,000 টাকা আমার পুস্তক মূল্য রয়ে গেল। এরপরে আসি আমার অন্য একটা গুরুত্বপূর্ণ অবচয়ের পদ্ধতি, সেটা হচ্ছে ক্রমহ্রাসমান। নাম থেকে বোঝা যাচ্ছে ক্রমহ্রাসমান, অর্থাৎ এই পদ্ধতিতে অবচয়ের পরিমাণটা ক্রমে হ্রাস পেতে থাকে। প্রথম বছরে যে পরিমাণ অবচয় হবে দ্বিতীয় বছর তার থেকে কমে যাবে, তৃতীয় বছর তার থেকে কমে যাবে। কেন এমন হবে এটা আমরা দেখাবো। তো এখানে ক্রমহ্রাসমান সম্পর্কে কি কথা বলা আছে আমরা একটু দেখি। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে প্রতি বছরের শুরুতে সম্পদের যে পুস্তক, অর্থাৎ প্রতি বছরের শুরুতে যে পুস্তক মূল্য থাকবে তার উপর অবচয় ধার্য করি। এই পদ্ধতিতে প্রতি বছরের শুরুতে আমি যে বছরে অবচয় ধার্য করবো ওই বছরের শুরুতে পুস্তক মূল্য কত আছে সেটা দেখব। আর এই অবচয় আমরা এর উপরে ধার্য করব। আর ক্রয় মূল্য থেকে আমরা পুঞ্জীভূত অবচয় বাদ দিয়ে আমরা পুস্তক মূল্য বের করব। এখানে বলা ভালো যে প্রত্যেক বছরে অবচয়ের পরিমাণ কিন্তু ডিফারেন্স হয়ে যাবে এবং এক এক বছরে এক এক পরিমাণের অবচয় হবে এবং ক্রমান্বয়ে এই অবচয়ের পরিমাণটা কমতে থাকবে। এখানে আমাদের ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমাদের সময়ের ভিত্তিতে অবচয় নির্ণয় করা হয় না, এটা অবচয়ের একটা হার দেয়া থাকবে সে অনুযায়ী। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার যদি দেয়া না থাকে সেক্ষেত্রে আমরা অবচয়ের হার বের করে নিতে পারি। একটি আছে দ্বৈত ক্রমহ্রাসমান অবচয়ের হার আর একটি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়। তো দ্বৈত ক্রমহ্রাসমান জের অবচয়ের হার নির্ণয়টা খুবই সহজ, যা আমরা সরলরৈখিক পদ্ধতিতে যে অবচয় হার নির্ধারণ করি তার 2 দিয়ে গুণ করলে আমরা দ্বৈত ক্রমহ্রাসমান অবচয়ের হারটা পেয়ে থাকি। একটা এক্সাম্পল দিব। এই অনুযায়ী আমরা আকিজ গ্রুপের যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেখান থেকে আমরা ক্রমহ্রাসমান জের পদ্ধতির অবচয় সংক্রান্ত গণনা আমরা দেখাবো। এখানে আমরা বের করেছিলাম অবচয় হার 20%, তাহলে দ্বৈত ক্রমহ্রাসমান জের কথা যদি বলে তাহলে আমরা 20%কে 2 দিয়ে গুণ করলে 40% আমার অবচয় হার আসবে। তাহলে আসুন আমরা অবচয়ের তালিকাটা একটু দেখি। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমরা অবচয়যোগ্য মূল্য বের করব না। আমি আবার বলছি, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমরা অবচয়যোগ্য মূল্য বের করব না। আমরা অবচয় ধার্য করব সংশ্লিষ্ট বছরের শুরুতে সম্পদের মূল্য কত ছিল, পুস্তক মূল্য বা ক্রয় মূল্য কত ছিল। 2012 সালে আমরা সম্পত্তিটি ক্রয় করি 1,30,000 টাকা দিয়ে। তখন সম্পত্তিটির দাম ছিল 1,30,000 টাকা। আমরা এই 1,30,000 টাকার উপর প্রথম বছরের অবচয় ধার্য করব 40% করলে আমার 52,000 টাকা অবচয়ের পরিমাণ হবে।
যেহেতু এই সম্পত্তির আগে থেকে কোনো অবচয় ছিল না, তাহলে পুঞ্জীবিত অবচয় 52,000 টাকায় হবে। এখন আসি আমরা পুস্তক মূল্য নির্ণয়। পুস্তক মূল্য নির্ণয় আমরা যেটা করব সেটা হচ্ছে সম্পদের মূল্য কত ছিল বছরের শুরুতে 1,30,000 টাকা, সেখান থেকে আমরা পুঞ্জীবিত অবচয় বাদ দিয়ে 78,000 টাকা হবে আমার পুস্তক মূল্য। 2013 সালে আমরা অবচয় ধার্য করব। 12 সালের শেষে যে পুস্তক মূল্য ছিল সেটাই 13 সালের শুরুতে চলে আসবে এবং এর উপর 40% ধার্য করব। তাহলে বার্ষিক অবচয়ের পরিমাণ 31,200 টাকা। আবার বলছি, 2013 সালে আমার শুরুতে পুস্তক মূল্যটা হবে 12 সালের শেষে যে পুস্তক মূল্য ছিল সেটা, এর উপরে অবচয় ধার্য করব। এরপর আসি পুঞ্জীবিত অবচয় নির্ণয়। পুঞ্জীবিত অবচয় নির্ণয়ের জন্য সহজ করে বলি, 13 সালে পুঞ্জীবিত অবচয় নির্ণয় করবো আমরা কিভাবে? ঠিক এর আগের বছর অর্থাৎ 12 সালে যেমন পুঞ্জীবিত অবচয় ছিল তার সাথে এবছরের অবচয় পরিমাণ 31,200 টাকা যোগ করবো, 83,200 টাকা হয়ে যাবে। এরপর আসি পুস্তক মূল্য নির্ণয়। পুস্তক মূল্য নির্ণয়ের জন্য আমরা দেখব ঠিক 2012 সালে অর্থাৎ আগের বছরে আমার পুস্তক মূল্য কত ছিল সেখান থেকে আমি বাদ দিব এবছরের অবচয়ের পরিমাণ কত। আমার 2012 সাল শেষে পুস্তক মূল্য ছিল 78,000 টাকা, এখান থেকে আমি বাদ দিলাম এবছরের অবচয় 31,200 টাকা। তাহলে আমার সম্পত্তির পুস্তক মূল্য 46,800। 14 সালে 13 সাল শেষে 46,800 টাকা ছিল সেটা পুস্তক মূল্য, যা 14 সালের শুরুতে পুস্তক মূল্য হয়ে যাবে। যেটা পুস্তক মূল্য হবে কত? 46,800 14 সালের শুরুতে। এর উপরে আমরা অবচয় ধার্য করব 40% করে। তাহলে আমার 40% করলে 14 সালে আমরা অবচয় পরিমাণ 18,720 টাকা। এরপর চলে আসে বছর শেষে পুঞ্জীবিত অবচয় নির্ণয়। পুঞ্জীবিত অবচয় নির্ণয় করব ঠিক আগের বছর 13 সালের মোট পুঞ্জীবিত অবচয় কত, পুঞ্জীবিত অবচয়ের পরিমাণ কত, তার সাথে যোগ করবো এবছরের অবচয় 18,720 টাকা। তো মোট যোগ করলে আমার হবে 1,01,920 টাকা পুঞ্জীবিত অবচয়। এরপরে আসি আমরা পুস্তক মূল্য নির্ণয়। আগে বলেছিলাম পুস্তক মূল্য নির্ণয় করব ঠিক যে বছর অবচয় নির্ণয় করছি তার আগের বছরের পুস্তক মূল্য থেকে। সেই পুস্তক মূল্য কত? 46,800। সেই 46,800 থেকে আমি এবছরের অবচয় 18,720 টাকা মাইনাস করব। আমার থাকবে 28,080 টাকা হচ্ছে পুস্তক মূল্য। 2014 সালের শেষে যে 18,080 টাকা পুস্তক মূল্য আসছে সেটা 15 সালের শুরুতে আমার অবচয়ের ভিত্তি হিসেবে কাজ করবে। এর উপর 40% অবচয় ধার্য করলে অবচয়ের পরিমাণ আসবে 11,232 টাকা। এরপরে আসি আমরা বছর শেষে পুঞ্জীবিত অবচয়ের পরিমাণ নির্ণয়। বছর শেষে পুঞ্জীবিত অবচয়ের পরিমাণ নির্ণয়ের জন্য আমি ঠিক আগের বছরে আমার পুঞ্জীবিত অবচয় ছিল 1,11,920 টাকা, এর সাথে আমি চলতি বছরের অবচয়ের পরিমাণ যোগ করে দিব। তাহলে আমার মোট অবচয়ের পরিমাণ আসবে 1,13,152 টাকা। এরপর আসি পুঞ্জীবিত অবচয় শেষে আমরা পুস্তক মূল্য নির্ণয় করব। পুস্তক মূল্য নির্ণয় করার জন্য আমি 14 সালের পুস্তক মূল্য ছিল 28,080 টাকা থেকে বাদ দিব এবছরের অবচয়ের পরিমাণ 11,232 টাকা। তাহলে আমার 2015 সালে সম্পত্তির অর্জন মূল্য পুস্তক মূল্য হবে 16,848 টাকা। এরপরে এই 16,868 টাকা 2016 সালের অবচয়ের জন্য মূল ভিত্তি হিসেবে বিবেচিত হবে। এর উপর 40% আমরা অবচয় ধার্য করলে আমার অবচয়ের পরিমাণ আসবে 6,848 টাকা। এরপর আসে পুঞ্জীবিত অবচয়। 2016 সাল শেষে আমার পুঞ্জীবিত অবচয় হবে 2015 সালের যে পুঞ্জীবিত অবচয় আছে 1,13,152 টাকা, এর সাথে চলতি বছরের অবচয়ের পরিমাণটা আমরা যোগ করে দিব। তাহলে যোগ করলে আমার থাকবে 1,20,000 টাকা মোট পুঞ্জীবিত অবচয়। পুস্তক নির্ণয় করার জন্য ঠিক আমার 16 সালের আগে অর্থাৎ 2015 সাল শেষে যে পুস্তক মূল্য ছিল সেখান থেকে চলতি বছরের অবচয়ের পরিমাণ 6,848 টাকা বাদ দিলে আমার থাকবে 10,000 টাকা পুস্তক মূল্য। এখানে শিক্ষার্থীরা একটা বিষয়, আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা মিল করার জন্য আমরা কি করেছি, এই অ্যামাউন্টটাকে একটু চেঞ্জ করে নিয়েছি। অবচয় ধার্যের আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে কার্য একক পদ্ধতি বা কার্যহার পদ্ধতি। এই পদ্ধতিতে আমাদের সময়কাল অনুযায়ী অবচয় ধার্য করি না, এটা আমরা অবচয় ধার্য করি একটা পণ্য উৎপাদন করতে বা একটা মেশিন বা একটা যন্ত্র সম্পদ দিয়ে আমি কতটুকু কাজ করতে পারবো আনুমানিক, এবং এক বছরে কতটুকু কাজ করলাম। অর্থাৎ
একটি সম্পত্তি আমি কিনলাম, একটা মেশিন মোম তৈরি করার, ধরো এক্সাম্পল একটা মোম উৎপাদন করার জন্য একটা মেশিন কিনলাম আমি। এই সম্পত্তিটি আমার ব্যবসা প্রতিষ্ঠানের মোম কতগুলো তার জীবনকালে আয়ুষ্কালে কতগুলো উৎপাদন করতে পারবে, তার একটা আনুমানিক আমরা ধারণা নিয়ে নিই। এই আনুমানিক ধারণা নিয়ে আমরা কোনো বছরের অবচয় ধার্য করতে হলে সংশ্লিষ্ট বছরে কতটুকু উৎপাদন করলো সেটা দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাই যে আমার বার্ষিক অবচয় করবে। আবার বলছি, কার্যহার পদ্ধতিতে একক পদ্ধতিতে অবচয় ধার্যের জন্য আমার প্রথম প্রয়োজন একক প্রতি অবচয়। কি প্রয়োজন? একক প্রতি অবচয়। এই একক প্রতি অবচয় যখন আমরা পেয়ে যাব, তখন যে বছরের অবচয় ধার্যের কথা বলে সেই বছরে কত একক উৎপাদন করলো সেটা দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব সংশ্লিষ্ট বছরের অবচয়ের পরিমাণ। এবং এই পদ্ধতিতে সবার প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার অবচয়যোগ্য মূল্য বের করতে হয়। আমরা সরলরৈখিক পদ্ধতিতে দেখেছি যে কিভাবে অবচয়যোগ্য মূল্য বের করে, আমরা সেই পদ্ধতিতেই আমরা একইভাবে অবচয়যোগ্য মূল্য বের করব, এরপর কার্যহার নির্ণয় করব। তৃতীয় কাজ হচ্ছে বার্ষিক অবচয়, অর্থাৎ আমাদের 3টি ধাপে ক্যালকুলেশন করতে হবে। প্রথমে অবচয়যোগ্য মূল্য বের করা, দ্বিতীয় কথা কার্যহার নির্ধারণ করা, অর্থাৎ একক প্রতি অবচয়ের হার নির্ধারণ করা, এরপরে বার্ষিক অবচয়। আমরা একটা এক্সাম্পল দিব। আমরা আকিস গ্রুপের যে ডেলিভারি ভ্যানটা এক্সাম্পল দিয়েছিলাম, ধরে নেই সেটা ডেলিভারি ভ্যান, এবং আনুমানিক আমরা ধরে নেই যে সেই ভ্যানটি 1 লক্ষ কিলোমিটার যাবে। ডেলিভারি ভ্যানটি আমাদের 1 লক্ষ কিলোমিটার যাবে। তো আমরা ক্যালকুলেশন করেছিলাম যে ওই ডেলিভারি ভ্যানটি 1,30,000 টাকা কেনা হয়েছে, ভগ্নাবশেষ মূল্য ছিল 10,000। তাহলে সেই ক্রয় মূল্য 1,30,000 থেকে ভগ্নাবশেষ মূল্য 10,000 বাদ দিল 1,20,000 টাকা হয় আমার অবচয়যোগ্য মূল্য। আমরা ধরে নিয়েছিলাম যে ডেলিভারি ভ্যানটি 1 লক্ষ কিলোমিটার যাবে, তাহলে এটা মোট আনুমানিক একক বা মোট আনুমানিক কার্য একক যেটাকে বলে। তো আমাদের কাজ হচ্ছে একক প্রতি অবচয় নির্ণয় করা, অর্থাৎ এখানে এককটা হচ্ছে কিলোমিটার। তো আমাদের এই ডেলিভারি ভ্যান এর অবচয় নির্ণয়ের জন্য আমার প্রথম কাজ কিলোমিটার প্রতি অবচয় নির্ণয় করা, আর এর জন্য আমরা মোট অবচয়যোগ্য মূল্যকে মোট কার্য একক অর্থাৎ 1,20,000 টাকাকে 1 লক্ষ একক দিয়ে ভাগ করলে আমরা প্রতি কিলোমিটারে অবচয়ের পরিমাণ পাবো 1 টাকা 20 পয়সা। এখন যদি আমাকে বলা হয় এবছরের অবচয়ের পরিমাণ কত, তো আমরা ধরে নেই এবছর আমি 15,000 কিলোমিটার আমি ভ্রমণ করেছি। তাহলে যদি আমাদের এবছরের অবচয় নির্ণয় করতে বলে, তাহলে 15,000 এককে আমি 1.2 দিয়ে গুণ করে আমি এবছরের অবচয় বের করব 18,000 টাকা। আমরা কিছু কাল্পনিক তথ্যর ভিত্তিতে আমরা এই কার্য একক পদ্ধতিতে অবচয় নির্ণয় করব। ধরে নেই 2012 সালে 15,000 একক ডেলিভারি ভ্যানটি অতিক্রম করে, 2013 সালে 30,000 একক, 2014 সালে 20,000 কিলোমিটার, 15 সালে 25,000 কিলোমিটার এবং 16 সালে 10,000 কিলোমিটার পথ অতিক্রম করে। আমরা ধরে নিচ্ছি 12 সালে 15,000 কিলোমিটার, 13 সালে 30,000 কিলোমিটার, 14 সালে 20,000 কিলোমিটার, 15 সালে 25,000 কিলোমিটার এবং 16 সালে 10,000 কিলোমিটার। আমার অবচয়ের হার প্রত্যেক ক্ষেত্রে সেম হবে, একই হবে। তাহলে বার্ষিক অবচয় নির্ণয়ের জন্য আমার যে কিলোমিটার আমরা অতিক্রম করলাম সেটাকে অবচয় হার দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব প্রথম বছরে 18,000 টাকা। যেহেতু এই সম্পত্তিটির আগে কোনো পুঞ্জীবিত অবচয় ছিল না, তাহলে 18,000 টাকায় পুঞ্জীবিত অবচয়। এরপর আসো পুস্তক মূল্য নির্ণয়। কি নির্ণয় করবো? পুস্তক মূল্য। এই পুস্তক মূল্য নির্ণয় করার জন্য আমার সম্পত্তির অর্জন মূল্য ছিল 1,30,000 টাকা। কত টাকা ছিল? 1,30,000 থেকে পুঞ্জীবিত অবচয় 18,000 টাকা বাদ দিলে আমি পাবো কত? 1,12,000 টাকা পুস্তক মূল্য। দ্বিতীয় বছরে আমি 30,000 কিলোমিটার পথ অতিক্রম করলাম, 1 টাকা 20 পয়সা করে হচ্ছে অবচয়ের হার, গুণ করলে আমি 36,000 টাকা বার্ষিক অবচয়ের পরিমাণ। তো আমার পুঞ্জীবিত অবচয় নির্ণয় করব 2013 সাল শেষে। সেক্ষেত্রে আমার পুঞ্জীবিত অবচয় হবে 2012 সালের পুঞ্জীবিত অবচয় 18,000 টাকা এবং 2013 সালের 36,000 টাকা, দুটো যোগ করলে 54,000 টাকা আমার পুঞ্জীবিত অবচয়ের পরিমাণ। এখন আমাদের যদি পুস্তক মূল্য বের করতে হয় তাহলে আমরা কি করব?
পুস্তক মূল্য বের করার জন্য আমরা দেখব ঠিক 12 সাল শেষে আমার পুঞ্জীবিত অবচয় কত, পুস্তক মূল্য কত, 1,12,000 টাকা। এখান থেকে আমি বাদ দিব এবছরের অবচয় পরিমাণ 36,000 টাকা। তাহলে এই দুইটা ক্যালকুলেশন করলে আমার পুস্তক মূল্য থাকবে 13 সাল শেষে 76,000 টাকা। এরপর আসো 14 সালে আমার মোট কিলোমিটার হচ্ছে 20,000, আমার অবচয়ের হার 1.2 গুণ করলে 24,000 টাকা বার্ষিক অবচয়। পুঞ্জীবিত অবচয় নির্ণয়ের জন্য আমি ঠিক আগের বছরের পুঞ্জীবিত অবচয় প্লাস এই বছরের অবচয়ের পরিমাণটা যোগ করে দিব, 78,000 হবে। এবার পুস্তক মূল্য বের করার জন্য দেখবো আগের বছরে আমার পুস্তক মূল্য কত ছিল, 76,000, এখান থেকে এবছরের অবচয়টা বাদ দিব, তাহলে 52,000 টাকা হবে আমার পুস্তক মূল্য। 15 সালে আমার 25,000 কিলোমিটারের জন্য আমার অবচয় ব্যয় 30,000, পুস্তক আমার পুঞ্জীবিত অবচয় হবে আগের বছরের পুঞ্জীবিত অবচয় 78,000 সাথে যোগ করবে এবছরের 30,000, মোট আমার পুঞ্জীবিত অবচয় 1,08,000। এখন আমরা যদি পুস্তক মূল্য বের করতে চাই দেখবো আগের বছরে আমার পুস্তক মূল্য কত ছিল, 52,000, এখান থেকে এবছরের অবচয়টা 30,000 বাদ দিলে আমার 22,000 টাকা হবে পুস্তক মূল্য। 2016 সাল শেষে আমার 10,000 কিলোমিটারের জন্য অবচয় ব্যয় 12,000 টাকা। পুঞ্জীবিত অবচয় নির্ণয়ের জন্য ঠিক আগের বছরের পুঞ্জীবিত অবচয়ের সাথে এবছরের অবচয় যোগ করে দিয়ে 1,20,000 টাকা হবে আমার পুঞ্জীবিত অবচয়। এবং যদি পুস্তক মূল্য বের করি তাহলে আমি আগের বছরের পুস্তক মূল্য 22,000 থেকে এবছরের অবচয়টা বাদ দিলে আমি পাবো 10,000 টাকা আমার পুস্তক মূল্য। এখন আমার এই সম্পত্তিটা যখন যদি আমি কোনো কারণে বিক্রি করে দিতে পারি, যেমন আমার নতুন কোনো প্রযুক্তি আসলো অথবা এই সম্পত্তিটি যে উদ্দেশ্যে কেনা হয়েছে সে উদ্দেশ্য পূরণ করতে ব্যর্থ হচ্ছে, আমি সেই সম্পত্তিটাকে করতে পারি বিক্রয় করতে পারি। তাই বিক্রয় করলে আমার কিছু লাভও হতে পারে আবার লোকসানও হতে পারে। অর্থাৎ আমি যখন সম্পত্তিটা বিক্রি ওই সময় যে সময় আমি যখন সম্পত্তিটা বিক্রি করব ওই সময় আমার সম্পত্তির মূল্য কত ছিল, যদি আমি এই সম্পত্তির মূল্য যা থাকে তার থেকে বেশি দামে বিক্রি করি তাহলে কি আমার লাভ হবে, আর যদি কম হয় তাকে আমরা ক্ষতি হলো। তাহলে আমরা এভাবে কিভাবে লাভ এবং ক্ষতি নির্ণয় করব এবং এগুলো হিসাব ব্যক্ত করার জন্য কি কি পন্থা আছে সেগুলো আমরা দেখব। একটি উদাহরণের সাহায্যে আমরা এটা আলোচনা করতে পারি। সেটা হচ্ছে ধরি একটি বিষয়, খান ব্রাদার্স 2012 সালের 1 জুলাই তারিখে, এখানে ডেটটা ইম্পর্টেন্ট, লক্ষ্য রাখবে, 2012 সালের 1 জুলাই তারিখে অফিসের আসবাবপত্র বিক্রি করে দিলাম কত, 24,000 টাকা। ভালো কথা। এই আসবাবপত্রটি কেনা হয়েছিল 90,000 টাকা, সেটাও ভালো কথা। এরপরে জানুয়ারি 1, 2012 সাল পর্যন্ত পুঞ্জীবিত অবচয় ছিল 61,000 টাকা। অর্থাৎ যে সম্পত্তিটা আমি বিক্রি করলাম 12 সালে, ঠিক 12 সালের শুরুতে ওই সম্পত্তির অবচয়ের পরিমাণ, মোট অবচয়ের পরিমাণ 61,000 টাকা ছিল। এরপরে বলেছে 2012 সালের প্রথম 6 মাসের অবচয় ছিল 12,000 টাকা। অর্থাৎ 2012 সালের 1 জানুয়ারি থেকে 1 জুলাই পর্যন্ত, যেদিন আমরা সম্পত্তিটি বিক্রি করি সেই সময় পর্যন্ত মোট অবচয় হয় 12,000 টাকা। তাহলে এখান থেকে আমরা বের করব যে সম্পত্তি বিক্রয়ের লাভ বা ক্ষতি হয়েছে কিনা। এই লাভ বা ক্ষতি নির্ণয় করার আগে আমাদেরকে এই যে 12,000 টাকা অবচয় হয় এবছরের 6 মাসের জন্য সেটা আমরা হিসাবভুক্ত করব। হিসাবভুক্তের জন্য জাবেদা হবে অবচয় হিসাব ডেবিট আর পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। আমরা অবচয় হিসাবভুক্ত করে ফেললাম। এখন আমরা দেখব যে সম্পত্তিটা আমরা বিক্রি করলাম তার বিক্রয়ের সময় তার মূল্য কত ছিল এবং কত টাকা বিক্রি করছে, আমার লাভ হয়েছে না লোকসান হয়েছে। তো আমি দেখি আসবাবপত্রের ক্রয় মূল্য ছিল 90,000 টাকা। এরপর পুঞ্জীবিত অবচয় বছরের শুরুতে 61,000 ছিল, আর এই বছরের 6 মাস অর্থাৎ 2012 সালে 6 মাসের জন্য অবচয় 12,000 টাকা, মোট আমার অবচয় 73,000 টাকা। তাহলে আসবাবপত্র ক্রয় মূল্য থেকে মোট অবচয় বা পুঞ্জীবিত অবচয় বাদ দিলে 17,000 টাকা থাকে। বিক্রয়ের সময় আমার ওই যন্ত্রটি বিক্রয় মূল্য কত ছিল, মূল্য কত ছিল, পুস্তক মূল্য কত ছিল। তাহলে এই পুস্তক মূল্যের সাথে এখন আমরা কম্পেয়ার করব, আমাদের তুলনা করব, সম্পত্তি বিক্রয় করব। তাহলে পুস্তক মূল্য ছিল আমার 17,000 টাকা, সেটা আমরা বিক্রি করলাম 24,000 টাকা, তার মানে 7,000 টাকা বেশি বিক্রি করলাম। তো বিক্রয় মূল্য যে 7,000 টাকা বেশি হলো এটা হচ্ছে আমার বিক্রয়জনিত লাভ। এখন এই বিক্রয়জনিত লাভ বা ক্ষতি এগুলো আমরা হিসাবভুক্ত করার জন্য জাবেদা দাখিল দিতে হবে। এর জাবেদা হবে আমি নগদ টাকা যেটুকু পাবো সেটুকু ডেবিট করতে হবে এবং যে সম্পত্তিটা বিক্রি করলাম তার মোট পুঞ্জীবিত অবচয় কত সেটা আমাকে ডেবিট করতে হবে এবং যে সম্পত্তিটা আমি বিক্রয় করলাম তার ক্রয় মূল্য কত সেটা ক্রেডিট করব এবং লাভ যদি হয় তাহলে এটাও আমরা ক্রেডিট করে ফেলবো। এরপরে আসি আমরা, এখন যদি আমাদের বলে আসবাবপত্র হিসাব এবং পুঞ্জীবিত অবচয় খতিয়ান প্রস্তুত করতে বলে, তাহলে আমরা কি করব? প্রথমে আমরা আসবাবপত্র, যে সম্পত্তিটা আমরা বিক্রি করলাম, অবশ্যই বিক্রি করার পরে সম্পত্তির কোনো ব্যালেন্স থাকবে না,
সম্পত্তি ছিল আমাদের এক সময়, এখন এই সম্পত্তিটা বিক্রি করে দেওয়ার ফলে আমাদের হিসাবের বইতে ব্যালেন্সটা শূন্য হয়ে যাবে। কিভাবে আমরা করবো? প্রথমে আমরা আসবাবপত্র হিসাবে এই বছরের শুরুতে 12 সালের 1 জানুয়ারি তারিখে ব্যালেন্স কত ছিল? 90,000 টাকা ছিল। খুব ভালো কথা, আমরা এই টাকা দিয়ে আমরা কিনেছিলাম সম্পত্তিটা। এরপরে দেখবো যে সম্পত্তিটা বিক্রি করেছি তার একটা পুঞ্জীবিত অবচয় ছিল না আমাদের? মোট পুঞ্জীবিত অবচয়টাকে আমরা কি করব? আমরা ক্রেডিট দিকে লিখবো। দেখো, বছরের শুরুতে সম্পত্তির ব্যালেন্স কোন দিকে ছিল? ডেবিট দিকে। আর পুঞ্জীবিত অবচয় যেদিন আমরা বিক্রি করে দেই সেদিন আমরা পুঞ্জীবিত অবচয়কে আমরা ক্রেডিট দিকে লিখবো। মোট কত টাকা? 73,000 টাকা। এখন এটার সাথে ডেবিট এবং ক্রেডিটের সাথে যোগ বিয়োগ করলে আমার 17,000 টাকা কি দাঁড়ায়? ডেবিট ব্যালেন্স দাঁড়ায়। আমরা এখানে নগদান হিসাব, অর্থাৎ যে সম্পত্তিটা বিক্রি করি সেটার নগদান হিসাব, এটাকে আমরা ক্রেডিট করব। এখন তোমাদের কোশ্চেন হতে পারে, স্যার নগদ টাকা তো আমরা 24,000 টাকা পেয়েছি, ঠিক আছে, কিন্তু মেইনলি যে বিষয়টা, এই নগদ 24,000-এর মধ্যে 7,000 টাকা হচ্ছে আমার বিক্রয়জনিত প্রফিট, আর বাকি 17,000 টাকা হচ্ছে সম্পত্তির পুস্তক মূল্য। সে কারণে আমরা এখানে শুধু সম্পত্তির পুস্তক মূল্যটা দিব, নগদান হিসাব আমরা ক্রেডিট করবো 17,000 টাকা। তাহলে এভাবে আমরা কি যোগ বিয়োগ করলে, আগের 17,000 ডেবিট ব্যালেন্সের সাথে 17,000 ক্রেডিট ব্যালেন্স যোগ বিয়োগ করলে আমার সম্পত্তিটা এখন নীল হয়ে যাবে, অর্থাৎ এখন আর কোনো সম্পত্তির মূল্য থাকবে না। পুঞ্জীবিত অবচয়, আমার জানুয়ারির 1 তারিখ 2012 সালে আমার পুঞ্জীবিত অবচয়ের ক্রেডিট ব্যালেন্স ছিল। পুঞ্জীবিত অবচয় সবসময় ক্রেডিট ব্যালেন্স হয়। কত টাকা ছিল বলা আছে? 61,000 টাকা। এরপর জুলাইয়ের 1 তারিখ পর্যন্ত ওই সম্পত্তিটির 12,000 টাকা অবচয় হয়। কত টাকা হয়েছে? 12,000 টাকা। তাহলে আমরা এটার জন্য কি করবো? অবচয় হিসাব লিখে ক্রেডিট দিকে আরো 12,000 টাকা আমরা কি করবো? যোগ করে দিব 61,000 থেকে। তাহলে মোট আমার ব্যালেন্স দাঁড়াবে 73,000। যখন সম্পত্তিটা আমরা বিক্রি করব, যখন সম্পত্তি বিক্রি করব, ওই সম্পত্তির মোট অবচয়টা এখন আমাদের কি করতে হবে? ডেবিট করতে হবে। তাহলে আসবাবপত্র হিসাব দেখে 73,000 টাকা পুঞ্জীবিত অবচয়, এটা আমরা ডেবিট করব। আলটিমেটলি আমার অবচয় সঞ্চিতি বা পুঞ্জীবিত অবচয়ের পরিমাণ আমার 0 হয়ে যাবে। এখন দেখি, আমরা তো বললাম যে আমরা লাভে বিক্রি করছি, এখন দেখি কোন সম্পত্তি যদি লোকসানে বিক্রি হয় তাহলে কি হবে। ধরে নেই, আগের এক্সাম্পলটাই থাকি, শুধু আমরা আসবাবপত্র বিক্রয় মূল্য 24,000 টাকা থেকে 12,000 টাকায় করে রাখি। আসবাবপত্রের ক্রয় মূল্য 90,000 টাকা ছিল, তার মোট পুঞ্জীবিত অবচয় 73,000 টাকা। তাহলে আমার বিক্রয়ের সময় পুস্তক মূল্য হচ্ছে 17,000 টাকা। এই 17,000 টাকার আসবাবপত্র আমি বিক্রি করলাম 12,000 টাকায়। তাহলে দেখো, যে পুস্তক মূল্য 17,000 টাকা, কিন্তু আমরা মূল্য আরো কমে বিক্রি করলাম 12,000 টাকায়। তাহলে আমার 5,000 টাকা কম মূল্যে বিক্রি করলাম না? এটা আমার আসবাবপত্র বিক্রয়জনিত ক্ষতি। এটাকে কিভাবে আমরা হিসাবভুক্ত করব? আমরা কত টাকা নগদ পেলাম সেটাকে ডেবিট করব, নগদান হিসাব 12,000 টাকা ডেবিট, পুঞ্জীবিত অবচয় 73,000 টাকা ক্রেডিট, যে ক্ষতি হয়েছে আবার বলছি নগদান হিসাব, আমরা নগদ টাকা যেটা পেলাম সেটা ডেবিট 12,000, পুঞ্জীবিত অবচয় আসবাবপত্র 73,000 টাকা ডেবিট, বিক্রয়জনিত ক্ষতি 5,000 টাকা ডেবিট, এবং যে আসবাবপত্র বিক্রি করলাম তার মোট মূল্যকে আমরা ক্রেডিট করলাম। আচ্ছা, এরপরে আমরা দেখবি যদি ক্ষতিতে বিক্রি করি তাহলে আমার কিভাবে আসবাবপত্র হিসাব বা সম্পত্তি হিসাবটা সংরক্ষণ করব। সেক্ষেত্রে 1 জানুয়ারি তারিখে 2012 ব্যালেন্স থাকবে 90,000 টাকা, এবং জুলাইয়ের 1 তারিখে আমি যে সম্পত্তি বিক্রি করলাম তার পুঞ্জীবিত অবচয়ের পরিমাণ আমরা ক্রেডিট দিকে লিখবো 73,000 টাকা। তাহলে আমার ডেবিট ব্যালেন্স ছিল 90,000, সেখান থেকে আমি এখন ক্রেডিট করলাম 73,000, থাকবে আমার 17,000 টাকা ডেবিট ব্যালেন্স। আমরা যে মূল্যে বিক্রি করলাম 12,000, এটাকে ক্রেডিট করব, তাহলে আমার 17 থেকে 5,000 টাকা আমার থাকবে ডেবিট ব্যালেন্স। যেহেতু আমার বিক্রয়জনিত ক্ষতি, 5,000 টাকা আমি ক্রেডিট করে দিলে আমার আর সম্পত্তিটা থাকতেছে না, নীল হয়ে যাচ্ছে। তো শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি তোমরা আমাদের সাথে ছিলে এবং আমাদের ক্লাসগুলো দেখে তোমরা উপকৃত হচ্ছ। সবাইকে করোনাকালীন এই সময়ে আমরা চাই যে তোমরা ঘরে থাকো, তোমরা আমাদের ক্লাসগুলো শুরু করতে থাকো, সেই সাথে মাদক থেকে দূরে থাকো, তোমরা সুস্থ থাকো, এই কামনা করি। রাজবাড়ী সরকারি কলেজ কর্তৃপক্ষ সবসময় তোমাদের সার্বিক তত্ত্বাবধানের আছে। সবাই সুস্থ থাকো।